বন্ধুরা, আপনারা যাই মাছ নিয়ে চাষ করুন, যদি একটা পুকুরকে ভালো পুকুরে যদি না রূপান্তরিত করতে পারেন, তাহলে কোনোদিন মাছ চাষে সফল হবেন না। ফ্রেন্ডস, উচ্চ ঘনত্বের দেশি মাছ চাষের সবথেকে মেরুদণ্ড যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে পুকুর প্রস্তুতি। এটাই হচ্ছে মাছ চাষের মূল স্তম্ভ। এইটা যদি না জেনে কেউ পুকুর চাষে আসে, সে চাষি কখনো প্রফিট করতে পারে না। তো আজকের যে কথাগুলো বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। যারা প্রকৃত মাছ চাষে আসতে চান, অবশ্যই খাতা পেন নিয়ে বসুন। তো ফ্রেন্ডস, শুরু করতে চলেছি আমার চ্যানেলের সবথেকে শ্রেষ্ঠ ভিডিও, পুকুর প্রস্তুতি। তার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ টপিকে গুরুত্বপূর্ণ ঝলক। বন্ধুরা, ভুল ইনফরমেশান, আমি যদি আপনাদেরকে ভুল ইনফরমেশান দিয়ে দেই, তাহলে চাষির কত বড় ক্ষতি হয় একদম লাইভ প্রমাণ দেখাচ্ছি। ইউটিউবে দুটো শব্দ খুব পপুলার, এক হচ্ছে মাছ চাষের সঙ্গে ধান চাষ, আর একটা কথা হচ্ছে মিশ্র চাষ। দুটো আমার হিসাবে বকবাস। দেখুন ফ্রেন্ডস, ওই কথা শুনেই আমি কিন্তু 1 বিঘে জায়গা কিনে পাশে সাইডে ড্রেন করেছি। ড্রেন করে চাষ করব আর মাছ চাষ করব। 1 বছর করেছি, সামনের বছর করেওছি। করার পরে যেটা বুঝতে পেরেছি ফ্রেন্ডস, মাছ চাষ ধান চাষের মধ্যে যদি কেউ আসে, সে দুটোই করতে পারবে না। না পারবে মাছ চাষ করতে, না পারবে ধান চাষ করতে। তাই কারুর কোনো কথা আমি বারবার বলি যে কারুর ভিডিও দেখে মাছ চাষে আসবেন না, কিংবা আমার ভিডিও দেখেও মাছ চাষে আসবেন না। আগে ভালো করে জানবেন। মিশ্র চাষ যে প্রকৃত জানে, সে জানে যে মিশ্র চাষও পসিবল নয়। মিশ্র চাষ করতে গেলে তারও চাষের গ্রুপ আছে, সেই গ্রুপগুলো জানতে হবে। অতএব ভুল ইনফরমেশান মানুষকে পুরোপুরি বিচলিত করতে পারে, তার কালচার পুরো ধ্বংস করে দিতে পারে। এটা থেকে যথেষ্ট সাবধানে থাকবেন। বন্ধুরা, এই মাছ চাষের এমন একটা সময় আসে, যে সময় আসে যখন মেডিসিন কোনো কাজ করে না। তখন আমাদেরকে কি করতে হয়, এই জল চেঞ্জ করতে হয় ইমার্জেন্সি। ওই জলটা কিন্তু কারোর পুকুর থেকে নিয়ে দেওয়া যায় না, নিজস্ব বা কোনো সাবমার্সিবল থেকে জলটা দিতে হবে। তো সেই জন্য যাদের কাছে সাবমার্সিবল নেই, ধরুন মাছ চাষের যে জলগুলো লাগে সেগুলো এদিক ওদিক ম্যানেজ করা যায়, তবুও আমি বলবো যে সাবমার্সিবল থেকে জল দিতে পুকুরে, তাতে কি হবে, অনেকটা নিরাপদ হবে। কিন্তু ইমার্জেন্সি পিরিয়ডে যখন জলের প্রয়োজন হয়, তখন কিন্তু কারোর পুকুর থেকে জল দিলে সেটা আরও বিপজ্জনক হয়ে যায়। তো এই সাবমার্সিবলটা যারা জানেন না, তারা একটু দেখে নিন। আমরা এটা সাবমার্সিবল স্যালু এই ভাষাতে বলি, অনেকে জিজ্ঞেস করে। তো আপনাদের নিজস্ব লিজের দরকার নেই, এটা তো আমার লিজ নেওয়া আছে, লিজ নেওয়া দরকার নেই। কিন্তু একটা কন্ট্যাক্ট থাকবে, যখন যেরকম জলের প্রয়োজন হবে তখন যেন আপনারা পান। জল ছাড়া কালচার করা অনেক চাপের ব্যাপার। বন্ধুরা, দুটো পুকুর, এই দুটো পুকুরের পাড় আমি দেখাচ্ছি, অনেকে বিশ্বাস হবে না। নাও আসো। ওই মানে 20 ফুটের বাইরে পাড়, তাহলে এই পাড়টা মূল কত হবে, 30 ফুটের বাইরে। এই দুটো পুকুর, দুটো মালিক আলাদা। দুটো পুকুরের মাছ এদিক হয় এদিক হয়। যে সমস্ত আমার বন্ধুরা বলে না যে আমার পাড় খুব সুন্দর, তাদের জন্য আজকের এই স্পেশালি লাস্ট ভিডিও করে দেখানো, যে পাড় যত ভালো হোক, তলা থেকে নেট না মেরে উঠলে মাছকে, দেশি মাছ চাষে মাছকে আটকে রাখা খুবই সমস্যা। আরেকটা জিনিস দেখাচ্ছি ফ্রেন্ডস, এই যে পুকুরগুলো, এই পুকুরগুলো এই মালিকেরই আমি লিজে নিয়েছি। এখানে হচ্ছে আমার ভেটকির মিন থেকে আমি চারা তৈরি করে বিক্রি করি, মানে ভেটকির নার্সারি পন্ড। তো এটা এই নদীর কাছে করার একটাই কারণ, যে এই ভেটকির তো স্যালিনিটি লাগে, ভেটকির স্যালিনিটি যদি লাগে তাহলে প্রয়োজনে নদী থেকে জলটা দেওয়ার জন্য। কিন্তু বিষয়টা হচ্ছে এটাই, আজও পর্যন্ত যতবারই আমি মিন করেছি নদীর জল দিতে হয়নি। তার কারণ হচ্ছে এটাই, যে এর স্যালিনিটি পাশাপাশি হওয়ার জন্য এর স্যালিনিটি অটোমেটিক মেকআপ হয়ে যায়। তো ওয়েদার অনেক বড় ব্যাপার, আপনার এরিয়া, আপনার পরিবেশ অনুযায়ী মাছ সিলেক্ট করার জন্য এই ভিডিওটা দেখানো। বন্ধুরা, যদি বর্ষাকাল না থাকতো তাহলে চাষিদের পুকুরও ডুবতো না, হ্যাঁ, বান বন্যা হতো না, মাছও বেরোতো না, তাই না? এবং বর্ষাতে একজন চাষি
বৃষ্টি শুরুর সাথে সাথেই তার অক্সিজেন ফল্ট পড়বে, সেই জন্য অক্সিজেনের তাকে ব্যবস্থা অক্সিজেন পাউডার কিংবা এয়ারোটর লাগাতে হয়, তাই না? এটা যেমন ঠিক বর্ষাকাল নিয়ে, এটা বর্ষাকালের সমস্ত নেগেটিভ পার্ট, কিন্তু প্রত্যেক জিনিসের নেগেটিভ পার্ট আছে, আবার পজিটিভও পার্ট আছে, তাই না? প্রত্যেক জিনিসের যেমন ভালো দিক আছে তেমন মন্দ দিক আছে। যদি ভালো দিক বলি, যে যদি বর্ষাকাল না থাকতো তাহলে কোনো চাষি মাছ চাষ করতে পারতো না। আর আপনি জানবেন যে এই বর্ষাকাল যতদিন বৃষ্টি হয় ওই দিনই একমাত্র মাছটার গ্রোথ হয়, মাছটাকে বড় করা যায়, মাছ চাষিদের মেন টার্গেট। আর এই বর্ষাকালের যে সমস্ত প্রতিবন্ধকতা আছে সেটার জন্য দেখেছেন, একটা প্রতিবন্ধকতা আপনাদের দেখাচ্ছি। আমার বাড়িটা হচ্ছে মাটির রাস্তা, এখানে 6খানা পুকুর আমি কালচার করি, এটা আমার নিজস্ব জায়গাতে কেটে করেছি। এই কিন্তু সমস্যা হচ্ছে মাটির রাস্তা হওয়ার জন্য যে টোটো গাড়ি বুক থাকে, খাবার মেডিসিন সরঞ্জাম নিয়ে আসে, তারা 20 বস্তা 25 বস্তা করে খাবার তো প্রতিদিন নিয়ে আসতে পারবে না, তাদের জন্য বাধ্য হয়ে এই ইটের রাস্তা বিছাতে হয়েছে যাতে যাতায়াতের ঠিকঠাক হয়। আর উচ্চ ঘনত্বের দেশি মাছ চাষের সবথেকে যেটা প্রবলেম সেটা হচ্ছে মাছটাকে আটকে রাখা। কোনো ফ্রেন্ডস যদি বিশেষ করে নোনা ট্যাংরাতে যদি মাছ আটকে রাখতে পারে তাহলে সে চাষি কখনো লস করবে না। এখানে আমি নেট তো ঘিরতেই হবে, কিভাবে ঘিরবেন দেখুন। প্রথমে আমি একটা করসুতার জাল দিয়েছি যাতে বাইরে থেকে কেউ না ঢুকতে পারে, তারপরে পাড়ের উপরে একটা নেট দিয়েছি, তারপরে দেখুন ভেতরে তলাতেও একটা নেট দিয়েছি যাতে মাছটা কোনো কারণে কোনোভাবে যাতে না বেরোতে পারে। এটা আমার একটা শিক্ষা কখন হয়েছে আপনাদের মনে আছে যে 5 বছর আগে আমি বলেছিলাম যে আমি দেশি কই চাষ করছি, কিন্তু বৃষ্টিতে পুরো মাছটা ডুবে বেরিয়ে যায়। তার কারণ হচ্ছে পাড়ের উপরের আমি নেটটা দিইনি, আমি তলাতে নেটটা দিয়েছিলাম। তো নেট কখন মারতে হয় এটাও জানার বিষয় এই ভিডিওতে আপনারা জানবেন। ছাড়া কালচার করা খুব মুশকিল, অনেক এরিয়াতে পুকুর আছে দূরে, সেখান পর্যন্ত কারেন্ট নাও যেতে পারে। তার জন্য ফ্রেন্ডস এই দেখুন আমার মতো আবেদন করবেন, আবেদন করলে আপনাকে সিঙ্গেল ফেজেও কারেন্ট দিয়ে যাবে। কারেন্ট ছাড়া কিন্তু কোনোভাবে কালচার আপনারা করবেন না। কেন করবেন না? না, কারেন্ট ছাড়া অনেক কিছু সমস্যা। আপনারা জানেন আমি ব্রিডিং করি, মানে প্রথমে বায়োফ্লক কালচার করতাম, তারপরে ব্রিডিং করি। ব্রিডিংয়ের জন্য এই দেখুন যেটা প্রথম লাগে, সরাসরি কিন্তু সাবমার্সিবল থেকে জল দেওয়া যায় না। এখানে 30 থেকে 40 হাজার লিটারের একটা চেম্বার করা আছে, সেই চেম্বারে আমার সাবমার্সিবল থেকে জল আসে, ফিল্টার হয়, এখানে কিছু সময় থাকে, তারপরে আমার এই হ্যাচারিতে ঢোকে। ফ্রেন্ডস, প্রত্যেক চাষি, যে সমস্ত চাষি বন্ধুর 10 লাখ 15 লাখ 20 লাখ 1 কোটি যখন চারা লাগবে তখন কিন্তু আর চারা কিনে চাষ না করাই ভালো। ওই সময় আপনারা কি করবেন ফ্রেন্ডস, হ্যাচারি করবেন। তবে একটাই কথা বলছি, 10 লাখের উপরে যখন চারা লাগবে, না হলে দুটোই ভাসিয়ে ফেলবেন। এই গামলা বাটি করলে, গামলা বাটিতে এখন সমস্ত ইউটিউবে দেখাচ্ছে না গামলা বাটিতে চারা হচ্ছে, যদি এত সহজ হতো তাহলে আমরা 1,000 টাকা খরচ করে হ্যাচারি করতাম না। তো ফ্রেন্ডস একটা কথা বলছি, যখনই আপনার টার্গেট হবে 10 বার আপনি কালচার করেছেন, তারপরে মনে হলো যে আমার চারার খুব প্রয়োজন, তখন ব্রিডিংয়ের দিকে আসবেন। দেখুন কারেন্টের মিটার, যদি ইমার্জেন্সি প্রয়োজন হয় তাহলে একটা জেনারেটর রাখতে হবে। এখন তো শীতকাল চলে এসছে, আবার গরমের সময় আমরা আবার ব্রিডিংটা স্টার্ট করব। ফ্রেন্ডস, সময় নষ্ট করব না, দেখাবো যে কি করে মাছ চাষ করতে হয়। তো ফ্রেন্ডস দেরি করব না, চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি অমিতাভ, আপনারা দেখছেন জীবন মানে যন্ত্রণা নয়। বন্ধুরা হাজির হয়েছি আজকে সম্পূর্ণ একটা নতুন পর্ব নিয়ে। এই পর্বে 4 নম্বর পর্ব। এই পর্বে আপনারা উচ্চ ঘনত্বের দেশি মাছ চাষের যে পুকুর প্রস্তুতি কিভাবে করতে হয় জানতে পারবেন। বন্ধুরা, একটা নর্মাল পুকুরকে
কিভাবে একটা ভালো পুকুরে রূপান্তরিত করা যায় তার কৌশল আমি বলবো। এবং এই ভিডিও দেখে যারা ক্যাটফিশের রেনু চাষ করতে চান আপনারাও ঠিক এই প্রসেস ফলো করলে রেনু চাষও করতে পারবেন। ক্যাটফিশের রেনু যদি আপনারা করতে পারেন তাহলে সমস্ত রেনু আপনারা করতে পারবেন। কিন্তু রেনুর ক্ষেত্রে জল কিন্তু অন্য কোনো জল চলবে না, একমাত্র সাবমার্সিবলের জল দিতে হবে। তো ফ্রেন্ডস, শুরু করব কিভাবে পুকুর প্রস্তুতি করতে হয়। পুকুর প্রস্তুতি মানে পুকুরে জল দেওয়ার আগে দুটো স্টেপ থাকে। সেই দুটো স্টেপের মধ্যে প্রথম স্টেপটা হচ্ছে কি না, পুকুরটাকে শুকনো করা। পুকুরটাকে আপনারা জল দিয়ে জলটাকে শুকনো করে দেবেন। শুকনো করে দেওয়ার পরে জল একেবারে নিংড়ে দেবেন বন্ধুরা। দেওয়ার পরে ওখানে 30 কেজি চুন ভেজাবেন, 20 কেজি চুন ভেতরের খোলটাতে মারবেন ভেতরে, আর 10 কেজি চুন একটু বেশি জল দিয়ে পুরো পুকুরের পাড়, পুকুরের আউটসাইডটা মারবেন। ওর সঙ্গে প্রতি বিঘে মানে 33 ডেসিমেলের কথা বলছি, প্রতি বিঘেতে 200 গ্রাম করে পটাশ দেবেন, দানা পটাশ, একটু বড় সাইজের ভালো পটাশটা দেবেন। চুনের সঙ্গে মিক্সড করে আপনি পুরো পুকুরটাতে ছড়িয়ে দেবেন। এখানে একটা জিনিস দেখাবো, সেই জিনিসটা হচ্ছে এটাই, এই যে এই জিনিসটা, এটা হচ্ছে কি, এটাকে কেউ মই বলে, কেউ হডরা বলে, যার ভাষায় যেটা বোঝেন। এটা হচ্ছে মাছ চাষের অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। যারা সফল চাষি তারা কিন্তু এর মর্যাদাটা বোঝে। এটা কি করতে হয় আমি এর আগেই বলেছি। যদি কোনো চাষি ট্যাংরা বলুন, শিঙি বলুন, এই ধরনের মাছ চাষে যদি সে মাছটাকে আটকে রাখতে পারে আর যদি এটার ব্যবহার জানে তাহলে সে, আমি গ্যারান্টি দিলাম, সে চাষি কোনো দিনও লস করবে না, কোনো দিনও নয়। তো এটা কি করতে হবে, চুন পটাশ মারার পরে প্রতিদিন 2 বার করে ওই পাঁকে মই দিতে হবে। আজকের আপনি চুন দিয়েছেন, পটাশ দিয়েছেন, কালকের সকালে পড়বে ব্লিচিং পাউডার। একটা কথা এখানে বলে দিই, এখানে যা মেডিসিনের কথা বলবো, মেডিসিনের টাইম হচ্ছে সকাল 10টা থেকে 1টার মধ্যে, দুপুর 1টার মধ্যে, অর্থাৎ সূর্যের আলো থাকবে সেই সময় আপনারা এই মেডিসিনটা দেবেন। শুধুমাত্র পরজীবী নাশক যখন আপনারা ব্যবহার করবেন, এই ক্লিনার বলুন, তারপরে বুটেক্স বলুন, প্যারামেক্স বলুন, এগুলো যখন ব্যবহার করবেন এর সময়টা হচ্ছে বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে, আর বাকি ওষুধটা এই টাইমে দেবেন। তো চুন দিলেন, পটাশ দিলেন, পরের দিন পড়বে ব্লিচিংটা কত দেবেন, প্রতি বিঘেতে 3 কেজি করে ব্লিচিং মারবেন। ব্লিচিংটা নিচেরটাতে ভালো করে স্প্রে করে দেবেন, উপরের পাড়, উপরের চতুর্দিকে পুকুরের ভালো করে স্প্রে করবেন। স্প্রে করার পরের এরপর থেকে কিন্তু নেট ঘিরতে হবে। তার আগেও নেট ঘেরা যাবে না, এর পরেও বহুদিন পরে নেট ঘেরা যাবে না। নেটটা ব্লিচিং মারার পরে 1 দিন পরে আপনি করবেন, তাতে কি হবে, পুকুরের যে সাপ, ব্যাং, ইঁদুর ফিঁদুর যেগুলো ছিল সব বাইরে পালিয়ে যাবে। পালিয়ে যাওয়ার পরে নেটটা ঘেরবেন, ঠিক আছে। নেট তলা থেকে মেরে উঠবেন, উপরে পারলে উপরে ইলিশ জাল দেবেন, পাড়ের উপরে একটা নেট দেবেন। নেট নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে আপনি আমাকে বলবেন, আমি তারপরে বলে দেবো। তো প্রথম স্টেপ হচ্ছে পুকুর শুকনো করে চুন পটাশ ব্লিচিং মারা। আর দ্বিতীয় স্টেপ হচ্ছে যদি শুকনোর পরে যদি পাক ওয়াশ করতে হয়, পাকটা ওয়াশ করে নেবেন, তারপরে চুন পটাশ ব্লিচিং দেবেন। যদি আগাছা কোনো থাকে, আবর্জনা থাকে, সেগুলো পরিষ্কার করে নিচ্ছেন। ব্লিচিং দেওয়ার পরে কমপক্ষে 5 দিন পরে জল ঢুকবে। এই যে 5 দিন প্রতিদিন 2 বার করে মই পড়বে। ঠিক আছে ফ্রেন্ডস, এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছেন। এরপরে হচ্ছে ডে 1 শুরু হচ্ছে, কোর্স চালু হচ্ছে। ডে 1 কি, যেদিন জল ঢুকবে, ডায়েরিতে এটা নোট করুন। ডে 1-এর দিন কি হবে, জল ঢুকবে। যখন জল ঢুকা শুরু হয়েছে, জল ঢুকতে 6 ইঞ্চি জলটা হবে, 6 ইঞ্চি জল হবে। তখনই আপনারা এই ডেল্টা মেথ্রিন গ্রুপের এই যে ওষুধটা, এই ওষুধটা আপনারা প্রয়োগ করবেন 75 ml থেকে 80 ml। 75 থেকে 80 ml কি করবেন, জল ঢুকছে 6 ইঞ্চি জলের উপরে মারবেন। যতটা মাছ চাষ হবে, যতটা আপনি জল তুলবেন, শুকনোতেও মারবেন,
ঠিক আছে, প্রথম দিনের কাজ হচ্ছে জল ঢুকানো আর হচ্ছে বুটক্স দেওয়া বা ডেল্টা মাইথ্রিন গ্রুপের যে কোনো ওষুধ দেওয়া। আর একটা এখানে কথা বলে দিই ফ্রেন্ডস, এখানে আমি যত ওষুধ দেখাচ্ছি এই ওষুধগুলো কিন্তু আমি কোনো বিজ্ঞাপন বা আপনাদের কেনার জন্য বলছি না, আমি কোন ওষুধটা ব্যবহার করি সেই কথাটাই বোঝানোর জন্য আমি এই উপদেশগুলো দিচ্ছি। এই যে ওষুধ ব্যবহার করতে হবে, এই প্রোডাক্টটা ব্যবহার করতে হবে, এরকম কোনো ব্যাপার নয়। আমার কাছে যেটা ভালো লাগে আমি সেটা ব্যবহার করি, সেটাই দেখাচ্ছি। আপনার যেটা ভালো লাগবে সেটা আপনি ব্যবহার করবেন। তো জল দেওয়ার পরে বুটক্স দিলেন ডে 1, ডে 2, 2 নম্বর দিনে প্রথমে আপনি কিন্তু পিএইচ টেস্ট করবেন। পিএইচ কিটের মাধ্যমে পিএইচটাকে টেস্ট করবেন। পিএইচ টেস্ট করার পরে যদি মনে হয় রেণুর জন্য, এটা বলছি চুনের প্রয়োজন হবে না, আর রেণুর পরিমাণটাও যে ব্যবহারগুলো হবে তার পরিমাণটারও একটা ব্যাপার আছে, তাই রেণু চাষের জন্য পরিমাণটা একটু কম হবে। না হলে আপনি, যেহেতু আমরা আজকে মাছ চাষের কথা বলছি, তাই পিএইচটা টেস্ট করার পরে যদি মনে হয় দ্বিতীয় দিন ডে 2 যদি মনে হয় যে চুন আরও দিতে হবে, তাহলে আর 5 থেকে 10 কেজি চুন দেওয়া যেতে পারে। আর পটাশ দেবেন 50 গ্রাম, আবার পটাশ দেবেন 50 গ্রাম। আর লবণ মানে যেটা র সল্ট, যেটা আয়োডিন বিহীন সামুদ্রিক লবণ যাকে বলে, ওই লবণটা দেবেন 4 থেকে 6 কেজি প্রতি বিঘেতে। অর্ধেক দেবেন গুঁড়ো করে জলের সঙ্গে মিশিয়ে মারবেন, আর অর্ধেক হচ্ছে গুঁড়ো করে ডাইরেক্ট জলে মারবেন, দুটো উপায়ে। তাহলে ডে 2 হয়ে গেল। এবার আসছি ডে 3। ডে 3-তে কী করবেন? এই যে বিকেসি, একে বিকেসি বলে, এই বিকেসিটা যদি রেণু চাষ করেন তাহলে প্রতি শতকে প্রতি ডেসিমেলে 5 ml করে দেবেন। আর যদি মাছ চাষের জন্য প্রতি ডেসিমেলে 10 ml করে দেবেন। বিকেসি ওই দিনকার পড়বে। বিকেসি দেওয়া হয়ে গেল। তাহলে 3 নম্বর দিন আমি বিকেসি দিয়ে দিলাম। মই কিন্তু ডেলি টানা হচ্ছে 2 বার করে। এরপর হচ্ছে 4র্থ নম্বর দিন। 4র্থ নম্বর দিনে এই যে জিওলাইট দেখাচ্ছি বন্ধুরা, এই দেখুন জিওলাইট দানার ভালো কোয়ালিটির জিওলাইটটা নেবেন, যেগুলো 1 কিলো প্যাকেটগুলো নিলে খুব ভালো। যদি আপনি 1 কিলো প্যাকেট না পান 10 কিলো প্যাকেট নেবেন, কমা নেবেন না। প্রতি বিঘেতে 6 থেকে 8 কেজি জিওলাইট আর হচ্ছে এই গ্যাসিওনেক্স, গ্যাসের ডোজ করা হয় একে মূলত বলা হয়, এটা দেবেন বিঘেতে 150 গ্রাম, আর এটা দেবেন 6 থেকে 8 কেজি। এটা কি করবেন? এটা তো গুঁড়ো ডাস্ট টাইপের হয়, এই গুঁড়োটাকে জলে মিশিয়ে নেবেন, ভালো করে গুলে নিয়ে সেই জলটাতে জিওলাইটে ভালো করে ছিটিয়ে দেবেন, দিয়ে একটু সময় শুকনো করে নেবেন। নেওয়ার পরে পুরো পুকুরটাতে ভালো করে মটর দানার মতো ছড়িয়ে দেবেন। ঠিক আছে, ছড়িয়ে দেবেন, মই চলবে কিন্তু। এরপর এতে কি হবে, পুকুরের তলার যে গ্যাসগুলো আছে সেগুলো সব ভালো মতো বেরিয়ে যাবে। H2S, অ্যামোনিয়া, 95 যেগুলো আছে আর কি, পরপর যে সমস্ত গ্যাসগুলো আছে বেরিয়ে যাবে। তাহলে আমার 4 নম্বর দিন কমপ্লিট। এতে এই 4 নম্বর দিনে কি হচ্ছে না, যেমন ক্ষতিকর ব্যাকটেরিয়া মরছে, ফাঙ্গাল মরছে, ভাইরাস মরছে, তেমন উপকারী ব্যাকটেরিয়াও মারা যায়। তার জন্য পরের দিন অবশ্যই প্রোবায়োটিক দিতে হয়। প্রোবায়োটিক এই যে আমি ব্যবহার করি প্রো লাইফ, এটা সয়েল এবং ওয়াটার দুটোই, এটা 100 গ্রাম করে দিতে হয়। 3 ঘন্টা গুড়ের সঙ্গে প্রোবায়োটিক যখন দেবেন, গুড়ের সঙ্গে অ্যাক্টিভ করার পরে দিতে হয়, 3 ঘন্টা পরে ভিজিয়ে রাখার পরে দিতে হয়। কিন্তু আপনারা কিভাবে দেবেন? আপনারা এই 5 নম্বর দিনে একটা মিক্সচার পড়বে, সেই মিক্সচারটা ভেজানো কবে হবে? যেদিন বিকেসি দিয়েছেন 3 নম্বর দিনে। 3 নম্বর দিনে মিক্সচারটা কি পড়বে? 6 কেজি বাদাম খোল, 6 কেজি, সর্ষের খোলও দিতে পারেন। বাদাম খোল 6 কেজি, 3 কেজি আটা, 3 কেজি গুড় যে কোনো গুড় হতে পারে। যদি কেউ গুড় না ব্যবস্থা করতে পারেন তাহলে আপনি চিনিও ব্যবহার করতে পারেন। আর হচ্ছে 3 কেজি মাছের খাবার এবং 100 গ্রাম প্রোবায়োটিক। এই 4টে জিনিস, 6 কেজি খোল, 3 কেজি আটা, 3 কেজি মাছের খাবার, 3 কেজি গুড়টা নিয়ে আসিনি না বাবু? ঠিক আছে, 3 কেজি গুড়। এইটা কোন দিন ভেজাচ্ছি? যেদিন আমি বিকেসি দিচ্ছি 3 নম্বর দিনে। 3 নম্বর দিন ভেজানো হচ্ছে, 4 নম্বর দিন গ্যাসের ওষুধ পড়ছে, 5 নম্বর দিনে মিক্সচারটা পড়বে।
ফ্রেন্ডস মিক্সচারটা পুরোটা দিয়ে দিলেন। যারা রেনু চাষ করবে তাদের জন্য এই কথা, যারা রেনু চাষ করবে বিকেল 5টার সময়, সকালে তো 10টার মধ্যে মিক্সচার দিয়ে দিলেন। এই প্যারানেক্স উকুন নাশক, পরজীবী নাশক, এটা ব্যবহার করবেন বিকেল 5টার দিকে। এটা ব্যবহার করবেন, প্রতি বিঘেতে 100 গ্রাম দেবেন। আর সন্ধ্যের দিকে 6টার দিকে মারবেন ক্লিনার। অনেকে ক্লিনার চেনে না, এটা ক্লিনার দেবেন হচ্ছে 80 ml, প্রতি বিঘেতে 80 ml করে দেবেন। দেওয়ার পরে পরের দিন রেনু পড়বে। যারা রেনু চাষির জন্য, অ্যাকচুয়ালি সত্যি কথা বলছি, রেনু চাষির আরও একটু পরিমাণ ব্যাপার আছে, ওগুলো ভালো করে জানা দরকার। রেনুর জন্য এই মই কখন ব্যবহার করা হয়, কখনো বাঁশের মই ব্যবহার করা হয়, কখনো দড়ির মই ব্যবহার করা হয়, কখনো পা টানা হয়, তো ওগুলো জানতে হবে। রেনুর জন্য স্পেশালি ডেডিকেটেড একটা আমি ভিডিও, যদি আপনারা কমেন্ট করেন তাহলে আমি আপলোড করব। আপাতত মিক্সচার দেওয়ার পরে যারা আমরা মাছ চাষ করব, 5 নম্বর দিনে মিক্সচার দিলাম, দেওয়ার পরে পুরো 5 দিন আমাদের গ্যাপ থাকবে, মানে 10 দিনের দিন পড়বে বিকেল 5টার সময় প্যারানেক্স 100 গ্রাম এবং সন্ধ্যের দিকে পড়বে 80 ml ক্লিনার। 10 নম্বর দিন, 5 নম্বর দিন মিক্সচার পড়েছে, 10 নম্বর দিন আমরা দিচ্ছি পরজীবী নাশক। 11 নম্বর দিন মাছ পড়বে পুকুরে। মাছ পড়ার আগে কি করতে হয় এবং মাছ পড়ার পরে কি করতে হয়, এগুলো কিন্তু আপনাদের জানতে হবে ফ্রেন্ডস। আরও অনেক টপিক আছে, এর ভিতরে আরও ডিটেলস বলা যাবে, কিন্তু এই মুহূর্তে বলছি না, এই কারণে ভিডিওটা অনেক লং হয়ে গেছে। পরবর্তী ভিডিওতে আমি বলবো, এবং যে টপিকগুলো আরও ডিটেলসে বলা দরকার সেগুলো আমি বলবো। তবে পুকুর আপনার রেডি হয়েছে কি করে বুঝবেন? এই যে 10 দিনের দিন আপনি পুকুর দেখবেন যে সম্পূর্ণ আলাদা জল, ওই জল আপনি আশেপাশে কোথাও দেখেননি, কোনো পুকুরের সঙ্গে ম্যাচিং হবে না। একটা নীলাভ ভিডিও ছবিতে যেরকম দেখা যায় কাঁচের মতো স্বচ্ছ, কিন্তু একটা সবুজ কালার পড়বে, একদম ঝকঝক করবে এবং তলার কোনো গ্যাস থাকবে না। একটা সুন্দর একটা জল দেখলেই আপনি বুঝতে পারবেন যে অন্য পুকুরের সঙ্গে ওটা ম্যাচিং হচ্ছে না বন্ধুরা। তাছাড়া পিএইচ, অ্যামোনিয়া, ডিও এগুলো চেক করার পরে 11 নম্বর দিনে মাছ পড়বে। কিভাবে মাছ পড়বে সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। তবে ফ্রেন্ডস, অনেকে মনে করছেন যে চারা মাছ দেখানোর জন্য, চারা মাছ বিক্রি করার জন্য আমাদের এই ভিডিওগুলো দেওয়া। যদি এটা ভাবেন তাহলে সম্পূর্ণ ভুল। আপনি চারা মাছ আমার কাছ থেকে নিন আর না নিন তাতে কোনো আমার দুঃখ নেই। আমার প্রচুর চাষি, প্রচুর অর্ডার। এই বছর আমি হাফ কোটি নোনা ট্যাংরা দিতে পারিনি, এত অর্ডার ছিল। তো আপনাদের অর্ডার নিয়ে আমাকে নিয়ে চিন্তা করার দরকার নেই। আপনারা আপনাদের কালচার কতটা ভালোভাবে করতে পারবেন সেটা করুন। অপরের দোষ দেখা বন্ধ করুন, নিজের কোথায় কোথায় ত্রুটি হচ্ছে সেটা লক্ষ্য করুন। আরেকটা কথা বলছি ফ্রেন্ডস, আগের যে 3টে ভিডিও আপলোড হয়েছে সেটা যদি না দেখেন তাহলে এই ভিডিও দেখে আপনার কোনো লাভ হবে না। পুরো যতগুলো উচ্চ ঘনত্বের দেশি মাছের ভিডিও আমি আপলোড করেছি, শেষ পর্যন্ত সবগুলো পার্ট না দেখে কখনোই মাছ চাষ শুরু করবেন না। সবাই ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। জয় হিন্দ, জয় ভারত, নমস্কার। আপনাদের আশীর্বাদে আমার এই ক্ষুদ্র প্রতিষ্ঠানটি উন্নত মানের, একদম নাম্বার 1 গ্রেডের শিঙ্গি, মাগুর, পাবদা, গুলশা, নোনা ট্যাংরা, ভেটকি, চিতল, গলদা, ভিয়েতনাম কই, তারাবাইন, ভিয়েতনাম শোল এই ধরনের মাছ ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের বাড়িতে পৌঁছে দিই। ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র পশ্চিমবাংলার মানুষের জন্য হলেও সারা ভারতবর্ষে যে প্রান্তেই মাছের প্রয়োজন আমরা মাছটাকে পৌঁছে দিই। বন্ধুরা, আমরা কোয়ালিটির সঙ্গে কোনো আপোস করি না, তাই মাছের প্রয়োজন হলে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। সুস্থভাবে সেফলি মাছ পৌঁছে দেওয়ার দায়িত্ব সম্পূর্ণ আমাদের।